This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে বেহালায় একই স্কুলের বেশ কয়েকজন ছাত্রীকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অশ্লীল মেসেজ পাঠানো হচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদ করায় ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের যে গ্রুপ অ্যাডমিন তিনি ফোনে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। আতঙ্কিত অভিভাবকরা বর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দুই পরিবারের যে পরিবারের ছাত্রীদেরকে নিয়ে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়। নাম্বারটা দেওয়ার পরে ঘরে গেছি, গিয়ে দেখছি ওই 2টোর সময়, মানে নাম্বার দিয়েছি 11টায় ওই ইনস্টিটিউটে, তখন দেখছি যে ওরা 2টোর সময় ওই একটা বাজে বাজে করে মেসেজ পাঠাচ্ছে। ওই গ্রুপটার নাম হচ্ছে, বলছে বৈঠক আড্ডা নাকি গ্রুপটার নাম। এটা তো আমরা জানিই না কিছু। এবার ও কি করেছে, সঙ্গে সঙ্গে ওইটা ব্লক করে দিয়েছে। বলছে আমাদের ইনস্টিটিউট থেকে তো এরকম কেউ এরকম লিক আউট করবে না, অ্যাডমিন করেছে। এবার তাকে আমি ফোন করছি, ফোন করে ধরে বলছে হ্যাঁ আমি আমি যে এই নাম্বারটা তুমি পেলে কোথা থেকে, বলছে কোনো এক সময় কোনো একটা সময় কোনো এক সময় কন্ট্যাক্ট। আমি যে কোনো এক সময় কথা হয়েছিল, কি কথা হয়েছিল, কার সাথে হয়েছিল, না কোনো এক সময় কিছুতেই বলছে না। কতজন ছাত্রীর সঙ্গে এরকম করেছে? এরকম আমাদের ক্লাসে আছে আরো 3-4 জন তো হয়েই গেছে। প্রত্যেক বছর ওরকম নিয়ে যুব ইউথ কম্পিউটার সেন্টারে আমরা স্টুডেন্টদেরকে ফোন নাম্বার নিয়ে আমরা তাদেরকে ভর্তি করাই। এইবারেতে হঠাৎ করে ওনারা আমাদেরকে ফোন করে বলছে আপনারা যেই ফোন নাম্বারটা নিয়ে গেছেন তারপরেতে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমার মেয়েকে অশ্লীল ভাষায় যা তা করে মানে কথা বলছে, এই সমস্ত বলছে। তখন আমি বললাম ম্যাডাম আমাদের বলে তো লাভ নেই, আমরা সবাই করে খাই, আমরা ভদ্র, আমরা একটা বাচ্চাকে তৈরি করি। এবার আপনার মেয়ে কোথায় কি করেছে না করেছে সেসব তো আমরা জানতে পারবো না। এবার গ্রুপটা তৈরি করেছে, কে করেছে, কোন ছেলেটা করেছে, কিভাবে করেছে, আপনি তাহলে থানায় গিয়ে একটা ডায়েরি করুন। সৌভিক রয়েছেন আমার সঙ্গে। সৌভিক, ওটা ঘটনাটা আমরা শুনলাম, দর্শকদের জানালাম, থানায় ডায়েরি করা হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে এবং সাইবার ক্রাইমের এই শাখায় কে বা কারা করেছে ধরতে খুব একটা সময় লাগার কথা না। এখনো কারোর হদিশ পাওয়া গিয়েছে? দেখো, এখনও পর্যন্ত কারোর হদিশ পাওয়া যায়নি। তবে যেটা অভিযোগ এই অভিভাবকদের, যে গতকালকের কিন্তু এই বেহালার পণ্যশ্রী থানার অন্তর্গত একটি গার্লস স্কুল, এই স্কুলে মূলত কম্পিউটার সেন্টারে ইন্টারেস্ট থাকবে কিনা সেই হিসেবে কিন্তু বেশ কিছু ছাত্রীর নাম্বার নেওয়া হয় এবং তারপরেই একটি গ্রুপ তৈরি হয় এবং সেই গ্রুপে অ্যাডমিন একজন ব্যক্তি এবং সেই গ্রুপে এই 5 জন ছাত্রী, এই স্কুলের 5 জন ছাত্রীর নাম্বার অ্যাড করা হয় এবং এই স্কুলের এই গ্রুপের মধ্যে কিন্তু আরও বেশ কিছু যুবকের নাম্বার পাওয়া গেছে এবং যেটা অভিযোগ যে তারপরেই যখন গ্রুপে অ্যাড করা হয় তারপরেই কিন্তু বিভিন্ন ধরনের অশ্লীল SMS করা হয় তাদেরকে এবং তারপরেই পরিবারের তরফ থেকে প্রথমে স্কুলকে জানানো হয় এবং পরবর্তীকালে ইতিমধ্যেই কিন্তু বেশ, তার মানে এখনো পর্যন্ত কাউকে ট্র্যাক করা যায়নি। আমরা আশা রাখবো সময়ের সঙ্গে সঙ্গে এই অপরাধ কারা করছেন তাদেরকে ট্র্যাক করতে পারবে পুলিশ, যথাযথ শাস্তি হবে। ধন্যবাদ জানাই সৌভিক। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কুণাল ঘোষ। কি বলছেন তিনি, শুরু করুন। তারা নাকি 2026 সালে ক্ষমতায় আসবেন। আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি 3026 সালেও বিজেপি ক্ষমতায় আসবে না। 3026 সাল পর্যন্ত অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেস বাংলায় পরিচালনার দায়িত্বে থাকবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে 3026 পর্যন্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে, কারণ বিজেপি বাংলার জন্য, বাংলার মানুষের জন্য কিছু করেনি। 100 দিনের টাকা থেকে শুরু করে, আবাসের টাকা থেকে শুরু করে, বাংলার প্রাপ্য টাকা দেয়নি, কুৎসা করেছে, প্রতিহিংসার রাজনীতি করেছে। বাংলার মানুষ তাদের সমর্থন করবেন না। যারা লোক ছিলেন তার অনেক আক্ষেপ রয়েছে সংগঠনে, তিনি রাজনীতিতে আক্ষেপ থাকেই সবার, আমারও থাকতে পারে আক্ষেপ। আমাকে টিকিট অন্য জায়গায় দেওয়া হয়েছে, ওনাকে টিকিট দেওয়া হয়নি, মন্ত্রী ছিলেন, তো স্বাভাবিক মনে সবার কিছু ক্ষোভ বিক্ষোভ থাকেই। কিন্তু যে পার্টির নেতা বানিয়েছে সেই পার্টির স্বার্থ তো সর্বোপরি। মেদিনীপুরের জন্য আক্ষেপ হচ্ছে, মেদিনীপুরের জন্য আক্ষেপ হয়। জনমাল্লা বলছেন তৃণমূলের সাথে যোগাযোগ রাখছে, থাকতেই পারে, নেতাদের সঙ্গে দেখা করেছেন, এই করেছেন, এই ধরনের খবর এসেছে, তো সেটা কি হবে ভবিষ্যৎ বলবে। জনবাল্লা ফ্যাক্টর নেই, ফ্যাক্টর হচ্ছে বিজেপি। বলছি আপনার আক্ষেপের কথা বলছিলেন, মেদিনীপুরের জন্য আক্ষেপ হয়, তো যেটা আপনি দাঁড়ালে কি ফলাফল? মেদিনীপুরে কখনো আমরা বিধানসভা জিতিনি, একবারই লিড পেয়েছিলাম যখন আমি এমপি জিতেছিলাম 19 সালে, তখনই মেদিনীপুরে আমরা লিড পেয়েছিলাম। তারপরে বিধানসভায়ও লিড পাইনি, লোকসভায় এবারেও লিড পাইনি, সেটা আমাদের সিট ছিল না। হ্যাঁ, সেখানে কর্মীরা লড়াই করেছেন সবাই। দীক্ষা দেওয়ার নাম করে শিষ্যাকে ধর্ষণের অভিযোগ, ঘরের বাইরে দাঁড়িয়ে নির্যাতিতার স্বামী। বীরভূমের দুবরাজপুরে গ্রেফতার স্বঘোষিত সেই গুরু। দুবরাজপুরে দীক্ষা দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ ওঠে।
উজ্জ্বল দাস নামে এক অভিযুক্তর বিরুদ্ধে দম্পতির অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের কথা স্বীকার করেছে অভিযুক্ত। আপনি কি ধর্ষণ করেছেন? আপনি ধর্ষণ করেছেন? করেছেন? কি করে হলো? জবরদস্তি না, তাহলে এমনি দুজনে মেজে নিয়েছি। আচ্ছা, কে কে ছিল তখন? তখন কেউ ছিল না। ফাঁকাই ছিল বাড়িটা? বাড়িতে ছিলাম, দরজা লাগা ছিল। আপনি কি স্বামীটাকে ডেকেছিলেন? হ্যাঁ, স্বামীটাকে আগে ডেকেছিলাম। স্বামীকে ডেকে শিক্ষা দেওয়ার পরে স্বামী বাড়ি গেল, আমার স্ত্রীকে নিয়ে যাই, শারীরিক সম্পর্ক হয়ে গেল। আরজিকর মেডিকেলের ছায়া এবার বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। আবারও হাসপাতালে ঢুকে চিকিৎসক নিগ্রহের অভিযোগ। রোগী মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে তাণ্ডব চালালো মৃতের আত্মীয় পরিজনেরা। জরুরি বিভাগে ভাঙচুরের অভিযোগ ওঠে। নষ্ট হয়েছে প্রচুর ওষুধ থেকে ইঞ্জেকশন, ছাড় পাননি নার্সরাও। অভিযোগ, রাতে প্রায় কয়েকশো দুষ্কৃতী প্রথমে ভিজিটিং গেটে ভাঙচুর চালায়, পরে জরুরি বিভাগে ঢুকে কার্যত তাণ্ডব চালায়। যে কালকে এখানে একটা রোগী এসছিল, তার কিছুক্ষণের মধ্যেই রোগীটি মারা যায় এবং ইসিজি করার সময় হচ্ছে যে রোগীর মৃত্যু ঘটে। সিস্টার যারা ছিলেন তারা বাড়ির লোকজনদের বিষয়টা সবটাই বলেন এবং সেখানে তারা বলেন যে ঠিক আছে, আমরা ডেথ সার্টিফিকেট লিখে দিন, আমরা নিয়ে যাব। তাদেরকে সুরক্ষা দেওয়ার মতো কোনো রকমের বন্দোবস্ত আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। অন্যায় করেছে যারা আইন হাতে নিয়েছে, অন্যায় করেছে। আইনের রাস্তায় চলবে। কোনো জায়গায় হসপিটালে মারধর হবে এটা হতে পারে না। যদি স্যাটিসফাই কেউ না হয় যে না রোগীর মৃত্যু হয়েছে আমার ভুল চিকিৎসায়, তাহলে আমাদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন আছে, নিশ্চিতভাবে সেখানে সবাই যেতে পারে। তারপরে নিশ্চিতভাবে হাইকোর্টও আছে। কিন্তু কেউ নিজের হাতে আইন নেবে, ইট ইজ নট টলারেবল। এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো। ট্যাব জালিয়াতিতে কলকাতা পুলিশের জালে আরও 2। এখনো পর্যন্ত এই চোপড়া থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই নিয়ে মোট 8 জন কলকাতা পুলিশের জালে। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, এখনো পর্যন্ত 8 জন কলকাতা পুলিশের জালে এবং এপিসেন্টার চোপড়া, এগুলো পুরোটাই কি ইন্টারলিঙ্কড? কি খবর পাচ্ছ? তোমাকে প্রথমেই যেটা জানাবো যে ইতিমধ্যেই কিন্তু চোপড়া থেকে কলকাতা পুলিশের গোয়েন্দারা, এআরএস এর যারা গোয়েন্দারা রয়েছেন, তারা গতকাল দুজনকে গ্রেপ্তার করেছে এবং সেক্ষেত্রে মনিরুল ইসলাম এবং মনসুর ইসলাম নামের 2 ব্যক্তি, তাদেরকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার পর আজকে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল এবং আগামী 3 তারিখ পর্যন্ত, 3রা ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। এবং এক্ষেত্রে যেটা এখনো পর্যন্ত তদন্তকারীরা জানতে পেরেছেন যে এই দুজন, তারা কিন্তু অন্যতম মাস্টারমাইন্ড বলা যেতে পারে বা এই প্রতারণার সঙ্গে তাদের ইনভলভমেন্ট রয়েছে। অর্থাৎ পড়ুয়াদের ট্যাবের টাকা যে বিভিন্ন অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল, ধন্যবাদ সুপ্রিয়।